প্রিয়জনের সাথে ঈদ করতে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। সদরঘাটে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়, মহাসড়কে ধীর গতিতে চলছে বাস। ছুটির পর ট্রেনে ভেঙে পড়েছে শৃঙ্খলা। বিগত দিন থেকে একটু ভালোভাবে আসছি। রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতার সমাগম। ছোট ও মাঝারি গরু সরবরাহ পর্যাপ্ত, কাল থেকে জমজমাট বিক্রি কিনির আশা ব্যাপারীদের। ছোট গরুর দাম মোটামুটি ভালোই দেশে, এমন খারাপ না। আর একটু হলিবারে আমাদের ধরেন হয়, আর ২-২০,০০০ হলিবারে আমাদের হয়ে যায়। বিক্রি হবে যেটা এক, সেটা চাই বসে থাকে ১.৫-২। বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রবাসী সরকারের সবাই মুক্তিযোদ্ধা, পরিষ্কার করলেন উপদেষ্টা। অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাক্ষাৎ। লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সংলাপের মাধ্যমে বাজেট হলে বাস্তবসম্মত হতো অভিমত আমির খসরুর। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সমালোচনা। দাঁড়িপাল্লা ফিরে পেল জামায়াত, কাউকে শপথ পড়ানোর দায়িত্ব ইসির নয় বললেন কমিশনার সানাউল্লাহ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সহ নানা মাধ্যমে বাড়ির পানে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। পন্টুন থেকে লঞ্চ, সর্বত্র মানুষ আর মানুষ। যাত্রীরা বলছেন ঈদ উপলক্ষে সদরঘাটের ব্যবস্থাপনা অন্যান্য বারের চেয়ে ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলেন এবার ঈদ উপলক্ষে লম্বা ছুটি যা ঈদ আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশ, আনসারের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছেন সেনা সদস্যরাও। এদিকে সবচেয়ে স্বস্তির যাত্রা ট্রেনে। কমলাপুর থেকে ঠিক সময়ে ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। বিকেলের পর চাপ বাড়ে বিমানবন্দর, রেল স্টেশনে। এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকেই। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে ৩ স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে। তবে বাসে ঈদযাত্রার চিত্র একটু ভিন্ন। রাজধানী থেকে উত্তরাঞ্চলের বাসগুলো সময়মতো ছাড়লেও পথে মহাসড়কে সৃষ্টি হয় চাপ। বিশেষত বিকেলে পোশাক কারখানা ছুটির পর গাজীপুরের চন্দ্রায় রীতিমতো তৈরি হয় যানজট। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে চন্দ্রা সহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জটলা। বরাবরের মতোই আছে বাসে বাড়তি ভাড়া অভিযোগের আদায়ের অভিযোগ। ঈদে ঘরে ফেরা মানুষের খবরাখবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই একটু লঞ্চ ঘাটের খবর জেনে নিতে চাই। নৌরুটে যাত্রীদের বেশ চাপ রয়েছে। দক্ষিণাঞ্চলের গন্তব্যে ছুটছে লঞ্চগুলো। সদরঘাটে রয়েছেন শামীম রেজা, যাচ্ছি তার কাছে। শামীম, লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে তৎপরতা কেমন দেখছেন সেটিও বলবেন আমাদের। হ্যাঁ শাওন, নারীর টানে ঘরে ফিরছেন নগরবাসী এবং যাত্রীদের নিরাপদ গন্তব্য নিশ্চিতে তৎপর বিআইডব্লিউটিএ সহ আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, এখানে আসলে বিকাল থেকেই আসলে নগরবাসী বাড়ির উদ্দেশ্যে যে অফিস থেকেই আসলে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছেন। সদরঘাটে এসেই আসলে সবাই যার যার গন্তব্যের যেসব লঞ্চগুলো আছে সেই লঞ্চেই সওয়ার হয়েছেন সবাই। এবং আমরা বেশ
বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে যেতে দেখেছি, যেসব লঞ্চগুলোর ছাদেও আসলে অনেক মানুষ উঠেছেন। সেই বিষয়ে আসলে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা শুরু থেকেই আসলে বারবারই বলছিলেন যে এবার আসলে ছাদে যারা যেতে চান সেই বিষয়ে আসলে তারা বেশ তৎপর, যেহেতু এখন ওয়েদার যখন তখন আসলে খারাপ হচ্ছে, এজন্য তারা বিষয়টা বেশ গুরুত্বর সাথে দেখছেন। তবে তারা বলছেন যে ঈদ উপলক্ষে এই আনন্দময় যাত্রা কোনো ধরনে কোনোভাবেই যাতে বিঘ্ন না ঘটে সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, সেই কাজ তারা করছেন। এবং তারা বলছেন যে অন্যান্য যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদ যাত্রাটা নগরবাসীর জন্য স্বস্তিদায়ক হবে, এমনটাই বলছেন তারা। একই সাথে তারা বলছেন যে যেহেতু শুরু থেকেই আসলে ঈদ যাত্রায় যেসব নগরবাসী শহর ছাড়ছেন তারা যেহেতু নিরাপদে যেভাবে যাচ্ছেন ঠিক এভাবেই শেষ পর্যন্ত তারা যেতে ইচ্ছুক। অনেক ধন্যবাদ শামীম আপনাকে। এবার একটু আমরা ট্রেনের খবরাখবর জেনে নিতে চাই। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সুমাইয়া ঐশী। ঐশী, রেল যাত্রায় কেমন ভিড় দেখছেন? কোনো শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো খবর কি পেয়েছেন? শিডিউল বিপর্যয়ের সংবাদ তো নেই আপাতত। আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেটি 7টার সময় প্ল্যাটফর্মে আসার কথা ছিল, নরসিংদী কমিউটার ট্রেন। এটি কিন্তু 7টা 2 মিনিটের মধ্যে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করেছে, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি সময় মতোই ট্রেন এসে পৌঁছাচ্ছে এবং যারা অগ্রিম টিকিট কেটেছিলেন বা স্ট্যান্ডিং টিকিট কাটছেন তারা কিন্তু স্বস্তিতে যাতায়াতের কথা বলছেন। তবে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা ছাদে উঠে যাতায়াত করছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুরের দিকে আমি ছিলাম সেখানে কিন্তু দেখা গেছে বেশ শৃঙ্খলার সঙ্গেই সকলে ট্রেনে উঠেছেন, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে কিন্তু একটুখানি ভিন্ন চিত্র দেখা গিয়েছে। তিতাস কমিউটার ট্রেন 6টা 24 মিনিটে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল, সেই ট্রেনে বেশ কিছু যাত্রীকে ছাদে দাঁড়িয়ে যেতে দেখা গিয়েছে এবং অনেকে আছেন ট্রেনের ঝুঁকিপূর্ণভাবে ঝুলেও আসলে অনেককে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে। অনেকে বলছেন যে তারা টিকিট কেটেছেন কিন্তু যেতে পারছেন না সিটে, তারা ঝুলে গিয়েছেন বা দাঁড়িয়ে গিয়েছেন। তবে এই ট্রেনটিতে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে একটু গড়মিল দেখা যাচ্ছে, তবে সার্বিকভাবে সকলেই সন্তুষ্ট। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু গাবতলীর খবর জানতে চাই। হাসিবুল করিম বিজয় সেখানে রয়েছেন। বিজয়, বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায় মাঝে মাঝে, সেই অভিযোগ রয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন? শাওন, অতিরিক্ত ভাড়ার অভিযোগের কথা যেটি বললেন, অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিন্তু রয়েছে এবং সে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আমি গাবতলী বাস টার্মিনালে এসেছি বেশ কয়েক ঘন্টা ধরে, এখানে অনেক কিছু আমি লক্ষ্য করেছি। যেমনটি আমি দেখতে পেয়েছি যে আসলে এখানে বাস টার্মিনালের কিছু বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই তৎপর রয়েছে এবং আসাদ এবং আহাদ নামের 2টি পরিবহনের কিছু কর্মীদের কিন্তু আপনার সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছে। এবং এখন যদি বলতে চাই, আজকে যেহেতু শেষ কর্মদিবস, ঈদের আগে যাত্রীদের চাপ আস্তে আস্তে বাড়ছে। এখন আমি যাত্রীদের চাপ বেশ দেখতে পাচ্ছি। তবে টিকিটের কথা যদি বলতে চাই, যে টিকিট নিয়ে কিন্তু খুব একটা বেশি ভোগান্তি হয়তো পোহাতে হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা আসলে আগাম টিকিট কেটে রেখেছে, তাদের যারা অনলাইন টিকিট কেটে রেখেছে তাদের কিন্তু টিকিট নিয়ে খুব একটা বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে এখন যারা টিকিট কাটতে আসছেন তাদের কিন্তু কিছুটা টিকিট পেতে কষ্ট হচ্ছে এবং যাত্রীদের চাপ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং যত্রতত্ত্ব থেকে কিছু বাস আসলে যাত্রী উঠাচ্ছে এবং সেজন্য কিন্তু কিছু জায়গায় একটু যানজটেরও সৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে সার্বিক পরিস্থিতির কিছুটা অভিযোগ রয়েছে এবং বাস যাত্রীরা যারা আসলে আগে থেকে টিকিট কেটেছে তারা স্বাচ্ছন্দ্যেই ঈদ যাত্রা করতে পারছে, এমনটাই আমার কাছে জানতে পেরেছি গাবতলী বাস টার্মিনালে। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। মহাসড়ক ঈদ যাত্রার খবর জানবো। গাজীপুরে চন্দ্রায় রয়েছেন হোসাইন আলী বাবু। চন্দ্রা অংশে তো জটলা তৈরি হয়েছে, যানবাহন চলাচলের কি অবস্থা এই মুহূর্তে সেটি একটু জানাবেন আমাদের।
দুপুরের পর থেকেই আসলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের চাপ বেশ বেড়েছে এবং গাড়ির চাপও বেড়েছে। এই মুহূর্তে অবস্থা যদি দেখায় একেবারেই ধীর গতিতে গাড়ি চলছে, দীর্ঘ সারি কিন্তু রয়েছে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে ফ্লাইওভারের উপরে এবং নিচে দুই পাশেই কিন্তু আসলে দীর্ঘ সারি রয়েছে, ধীর গতিতে গাড়ি চলছে। বরাবরের মতোই যাত্রীরা অভিযোগ করছে যে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। প্রত্যেকটি কাউন্টার যে গাড়িগুলো দাঁড় করাচ্ছে সেই কাউন্টার আসলে এলোমেলো ভাবে গাড়ি দাঁড় করার কারণে আসলে এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তার পাশাপাশি যদি বলি কাউন্টারগুলোতে আসলে স্বাভাবিক যে ভাড়া ছিল তার চেয়ে দ্বিগুণ কিন্তু ভাড়া চাওয়া হচ্ছে। অনেক যাত্রীরা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন টিকিট কিন্তু তাদের প্রায় 1500 টাকা 2000 করে ভাড়া নিচ্ছে, যে ভাড়া ছিল আগে 400 থেকে 500 টাকা। এমন অভিযোগটা কিন্তু প্রতিবারের মতোই ছিল, এবারও কিন্তু রয়েছে। আমরা এই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড় কিন্তু এখনো দীর্ঘ সারি রয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তারা যৌথভাবে কাজ করছেন। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির সময় ঘনিয়ে আসছে, স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে চিন্তা শেষ নেই ক্রেতার। রাজধানীতে জমে উঠেছে পশুর হাট, চলছে জমজমাট বেচাকেনা। শাহজাহানপুর হাটে রয়েছেন সহকর্মী শাকিল হাসান, শুরুতে তার কাছে যাচ্ছি। শাকিল, পশুর দাম কেমন দেখছেন এই হাটে, ক্রেতাদের বক্তব্য কি? দামের বিষয়টি খুবই আপেক্ষিক, কারণ আমি বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে দাম একটুখানি বেশি, তবে এবারে পশুর হাটে কিন্তু বিশেষ করে এই শাহজাহানপুর হাটে অসংখ্য পশু সরবরাহ আছে। পাশাপাশি আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে গতবারের থেকে দাম খানিকটা কম। এখন বিক্রেতারা বলছেন কম, ক্রেতারা বলছেন একটুখানি বেশি, এটি আসলে সবসময় আমরা শুনতে পাই। তবে এবার কিন্তু আজকের দিনে বিশেষ করে এই হাটে যদি আমি বলি, ভলান্টিয়ারদের সঙ্গে আমি কথা বলেছি, আপনিও দেখতে পাচ্ছেন যে আমরা কথা বলা শুরু করেছি মাত্র কত সেকেন্ড হলো, এর মধ্যেই 2টি গরু কিন্তু বেরিয়ে গেছে। এরকম আরও এই হাটের 3টি ফটক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফটক দিয়ে প্রায় প্রতি মিনিটে 2টি করে গরু বের হচ্ছে, যেগুলো বিক্রি হয়েছে। এর মানে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু ঈদের আরও 2-3 দিন বাকি আছে। এই সময়েও কিন্তু প্রচুর পরিমাণে পশু বিক্রি হচ্ছে এবং যে পশুগুলো এখানকার এবং আশেপাশে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিনছেন। এবং এখানকার এবার ইজারাদার বলছেন যে হাটে পর্যাপ্ত পরিমাণে পশু সরবরাহ আছে, ক্রেতারা ঈদের শেষ পর্যন্ত কিনতে পারবেন। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। আর একবার কোরবানির পশুর হাটের খবর জানতে চাই। রাজধানীর হাজারীবাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট, সেখানে রয়েছেন শওকত মঞ্জুর শান্ত। শান্ত, হাটে পশুর যোগান এবং বিক্রি কেমন দেখছেন জানাবেন আমাদের। শাওন, হাটে পশুর যোগান কিন্তু বেশ ভালো এবং সেটা গেল 3-4 দিন ধরেই আমরা হাটে পশুর যথেষ্ট ভালো যোগান দেখছি এবং আজকের দিনে এসে দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু বেশ সমাগম হচ্ছেন এবং পশু কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সামনের যে হাসিল ঘর, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2টি বড় গরু বিক্রি হলো, দুটোই 2.5 লাখ করে এবং এই দুটো 5 লাখ একসাথে বিক্রি হচ্ছে। এবং এমন বড় গরুর পাশাপাশি ছোট গরুও রয়েছে, মাঝারি আকারের গরুও রয়েছে, যেগুলো নিয়ে ক্রেতারা কিন্তু নিজেদের পছন্দ মতো গরুগুলো দেখছেন এবং সেগুলো পছন্দ করছেন, দাম দর করছেন। এবং স্বাভাবিকভাবেই যেমনটি আমরা দেখি যে ব্যাপারী যারা রয়েছেন, বিক্রেতারা, তারা কিন্তু অভিযোগের শুরুর কথা কিন্তু তারা এখনও বলে যাচ্ছেন যে তারা তাদের বিক্রির যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত দাম তারা পাচ্ছেন না, অথবা ক্রেতারা সেরকম দাম করছেন না, এমন একটা অভিযোগ তারা করছেন। একই সাথে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে গেল 3-4 দিন ধরে হাটে যেই পরিমাণ দাম ব্যাপারীরা চেয়েছিলেন, এখন কিছুটা নমনীয়ভাবে দাম দর করছেন, যদিও এখনও তাদের যে প্রত্যাশিত দাম বা যেমনটা হওয়া উচিত তার চেয়েও একটু বেশি দাম তারা চাচ্ছেন, এমনটা অভিযোগ রয়েছে ক্রেতাদের পক্ষ থেকে। যদিও তারা প্রত্যাশা করছেন যে সামনের যে 2টি দিন রয়েছে, এই 2টি দিনে গরু বিক্রি বাড়বে এবং একই সাথে দামের বিষয়টিও অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে প্রত্যাশা করছেন ক্রেতারা। ধন্যবাদ আপনাকে। দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সেখানে থাকা অভিযুক্ত ব্যক্তিরা নয়, পাচার হওয়া টাকা ফেরানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে লন্ডনে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু এই ব্যাপারে কোনো ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস অ্যাওয়ার্ড জয়ের জন্য নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 12 জুন লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই সম্মাননা তুলে দেবেন ডক্টর ইউনূসের হাতে। মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। 9 জুন প্রথম দ্বিপাক্ষিক সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন তিনি। উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়। সফরে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই না হলেও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে দুই শীর্ষ নেতা কথা বলবেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে থাকা অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের ফেরানোর ব্যাপারে আলোচনা হবে কিনা জানতে চান সাংবাদিকরা। প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। এই অবস্থায় দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা পাসপোর্টের জন্য তারেক রহমান কোনো আবেদন করেছেন কিনা বা তাকে ফেরাতে ডক্টর ইউনূসের সফরে আলোচনা হবে কিনা এসব নিয়ে আগ্রহ আছে মানুষের। আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই, সুতরাং এই প্রশ্নের উত্তর এর চেয়ে বেশি আমি দিতে পারছি না আপনাকে। এটাও আসলে আমার কাছে এই তথ্যটা নাই যে উনি এই মুহূর্তে কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। এটা সম্ভবত যুক্তরাজ্যর পক্ষে কেউ বলতে পারবেন যে উনি কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। গুঞ্জন আছে ডক্টর ইউনূসের সাথে লন্ডনে সাক্ষাৎ হতে পারে তারেক রহমানের, তবে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্তপক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই। ওনার এখন পর্যন্ত প্রোগ্রাম আছে, তাতে ওনার এই ভিজিটে ডায়াসপোরার সাথে কোনো ইন্টারাকশনের সম্ভাবনা নাই। 14 জুন সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 জুন ফেরত আসবেন, প্রত্যাবর্তন করবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ঠতায় ফিরে যাওয়া হয়েছে। আর যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে তাদের দুঃখ প্রকাশ করে খবর ছাপানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় মঙ্গলবার রাতে। এরপরেই কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় 4 নেতা সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক এমএনএ ও এমপি এর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাতেই টেলিফোনে এসব প্রতিবেদনকে ভুয়া বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, মুজিবনগর সরকার অর্থাৎ বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী এবং যারা সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত হবেন, বাকিরা হবেন সহযোগী। এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? আর এমপি এমএনএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে 2018 এবং 2022 সালে সংশোধিত ধারা বাতিল করে মূলত 72-এর আইনে ফিরে যাওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী ঠিক করা হয়েছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সবার সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট।
তখন এই সংজ্ঞাটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এদেশীয় সহযোগী হিসাবে উল্লেখ করা হয় জামায়াতে ইসলামী সহ রাজাকার, আল বদর, আল শামস ও তৎকালীন মুসলিম লীগকে। জামাত ইসলাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম ওরা তো করে নাই, এখানে নাম ধরে লেখা আছে। এদিন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয় মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের স্বীকৃতি নিয়ে কোনো সম্মান ক্ষুণ্ণ হয়নি। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা, তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। প্রেস উইং জানান যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের মান নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। এই বিতর্ক সরকারকে পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। তবে সংজ্ঞার চেয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। স্বাধীনতার 54 বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক পরের প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে বলেও মনে করেন গবেষকরা। বুধবার সারাদিনই আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক চলেছে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নিয়ে জারি হওয়া প্রজ্ঞাপন নিয়ে। প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় কি বলা আছে, নতুন করে কি সংযোজিত হয়েছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আর একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে। নতুন জারি হওয়া অধ্যাদেশের 2 ধারায় 2022 সালের আইনের প্রস্তাবনার কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনার পরিবর্তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন যুক্ত করা হয়। আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। এ ধারার 10 উপধারায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এসেছে নবরূপে। 15 উপধারায় নতুন করে মুক্তিযুদ্ধের সহযোগী নামে মুক্তিযোদ্ধাদের নতুন শ্রেণীর কথা বলা হয়েছে, যেখানে বলা হয় পরোক্ষভাবে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারাই মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞায় প্রকাশিত অধ্যাদেশ নিয়ে কথা হয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে। তার মতে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চাইলেই বিতর্ক এড়াতে পারত অন্তর্বর্তী সরকার। সারাদিন খায়া না খায়া ওই ইউথ ক্যাম্পটা চালাইছে, মানে প্রিপারেটরি ট্রেনিং যেখানে হয়তো মুক্তিযুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের অস্ত্র সরবরাহ করা, খাদ্য সরবরাহ করা, ভিতরে আইসা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের দাঁড়ায় থাকা, এদেরকে সহযোগী বললে কি ছোট করা হয় না। সহযোগী না দিয়ে যদি মুক্তিযুদ্ধ তাদেরকে আমি মনে করি না দেওয়াই উচিত, বীর মুক্তিযোদ্ধা তাদেরকে, তা না হইলে কি দেওয়া হয়, যেখানে তাদের কি টাইটেলটা দিলে, কি সম্বোধনটা তাদের নামের সামনে লেখলে তাদেরও ইজ্জত বাঁচে। সংজ্ঞা দিয়ে মুক্তিযোদ্ধাদের অবদানকে কম বা বেশি বলার সুযোগ নেই মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হোসেন। এর চেয়ে সঠিক তালিকা প্রকাশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তার। সরকার আসার সঙ্গে সঙ্গে এই তালিকা বদল এটা হওয়া উচিত না। যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধ তালিকায় নাম নানাভাবে নাম সংযুক্ত করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তারা রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা নিয়েছেন সেই সুবিধা প্রত্যাহার করা উচিত, সেই সুবিধা তাদের কাছ থেকে আদায় করা উচিত। একই সঙ্গে এখনও যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যারা তালিকাভুক্ত হননি, রাষ্ট্রের উচিত তাদের কাছে যে তালিকাভুক্ত করা। প্রজ্ঞাপনে বলা আছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে জামাত ইসলামী, নিজাম ইসলামী পার্টি, মুসলিম লীগ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তাদের বিষয়ে সরকারের অবস্থান কি। লেখা আছে তো, ওটাও তো লেখা আছে যে তারা পাকিস্তানিদের সহযোগী ছিল, সেই কথা লেখা আছে তো। এ ব্যাপারে জামাতকে নিজেদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। জামাতকে দেখতে হবে 71-এর ভূমিকা জন্য তো আমরা দেখবই, কিন্তু তার একটা যে নীতি আদর্শ, তার যে কর্মসূচি, সেটা কতটা সব মানুষের জন্য কল্যাণের বা সব মানুষের কল্যাণের বিরুদ্ধে যায়, সেভাবে বিচার করা উচিত। জামাতের ছিল একদম নির্দিষ্ট আল বদর, আর নেজামের ছিল আল শামস, আর মুসলিম লীগ পিডিপি এদের ছিল রাজাকার। তো এইটা কি এই সরকার জানে না? এরা তো 54 বছর ওই দেশে আছে, আমরা তো, কিন্তু এখন দেখা গেল 54 বছর পর্যন্ত এরা কিন্তু
তাদের সেই অবস্থানটা ভুলে নাই, বাংলাদেশটাকে তারা স্বীকার করে নাই, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে। বিতর্ক জন্ম দেয় এমন বিষয় এড়িয়ে সরাসরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কি ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদের এই আত্মীয় পরিজনরা এই গুমের ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গুম কমিশন দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন দিতে গেলে এই কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন জানায় এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে, যার মধ্যে 1350টির যাচাই বাছাই শেষ হয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রধান উপদেষ্টার হাতে দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন তুলে দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক নিখোঁজ। প্রচলিত আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্ট ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক আগ্রহ আছে। প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি হরর মিউজিয়াম করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, র্যাবের ইন্টেলিজেন্স উইং ছিল গুমের মূল হোতা, তারাই এসবের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল। মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল, এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে। এ সময় প্রেস সচিব সাংবাদিকদের জানান, ঠিক কি কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুমের মতো অপরাধে জড়িত ছিল। যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের 7টি চ্যাপ্টার জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান প্রেস সচিব। এগুলো তদন্ত হচ্ছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেট একমুখী, গতানুগতিক এবং অংশগ্রহণহীন মনে করে বিএনপি। বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারত অন্তর্বর্তী সরকার, যার মধ্য দিয়ে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে বিএনপির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নয়, এই স্লোগান আমেরিকার বিপ্লবের ভিত্তি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করার পর জনগণের জীবনযাত্রার অগ্রাধিকার বিবেচনায় এই বাজেট রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে, আমাদের দুঃখটা সেখানে। বিএনপির এই নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে বাজেট হওয়ায় এ নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের প্রতি অবিচার ও কর ফাঁকি দেয়াদের পুরস্কৃত করা হয়েছে বলেও মন্তব্য তার। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন, তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব। অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে সীমিত পরিসরে প্রতিক্রিয়া জানানো শেষে বিএনপির পক্ষ থেকে দীর্ঘ আর্থিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার ধারণা দেন আমির খসরু। বন্ডেড ওয়্যারহাউস ব্যাক টু ব্যাক চলছে, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়া রহমান সাহেব করেছিল, হয়েছে, তা আরও 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেব,
আমি তো বলতেছি আমরা আরো 10টা 20টা সেক্টর খুলে দেব আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। নির্বাচিত হলে আওয়ামী লীগ শাসনামলের সব ঋণ পর্যালোচনায় জাতিসংঘের কাছে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানানো হবে বলেও জানান বিএনপির এই নেতা। আমরা বিশেষভাবে নজর দেব পুঁজিবাজারের দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত বলে জানান তিনি। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সানাউল্লাহ বলেন, কমিশনের কাজ গেজেট করা শপথ পড়ানোর দায়িত্ব নয়। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। এই মাসে নিবন্ধনের জন্য কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে দলীয় কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন তিনি। এই কার্যক্রমের মাধ্যমে এনসিপিকে দেশ বিদেশের মানুষ আর্থিক সহায়তা করতে পারবে। আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছেছেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মিনা উপত্যকা। মঙ্গলবার রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকে হজের মূল আনুষ্ঠানিকতা ধরা হয়। সেখানে একযোগে জোহর আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।